আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ফোকলোর বা লোক সংস্কৃতি। ফোকলোর বা লোক সংস্কৃতি এই কথাটি অনেক পরে ব্যবহৃত হয়েছে। 1846 সালের আগে ইংল্যান্ডে লোক সংস্কৃতির বিষয়কে বোঝাতে ব্যবহার করা হতো পপুলার অ্যান্টিকুইটি এই শব্দটি। পপুলার অ্যান্টিকুইটি অর্থাৎ এর বাংলা করা হয়েছে জনপ্রিয় অনাদিকাল। অ্যান্টিকুইটি মানে হচ্ছে প্রাচীন এবং প্রাচীন যুগের তথ্য, আবার অ্যান্টিকুইটিসের বাংলা করা হয়েছে প্রাচীন বা ধ্বংসাবশেষ। এবং লোকসাহিত্য বোঝাতে কিন্তু বোঝানো হতো পপুলার লিটারেচার। এই দুটো পরিভাষা ব্যবহার করা হতো। পপুলার অ্যান্টিকুইটি বোঝাতে লোক সংস্কৃতির 4টি বিষয়কে নির্দেশিত করা হয়েছিল। একটা হচ্ছে ওল্ড কাস্টম বা প্রাচীন সামাজিক রীতিনীতি, ওল্ড ইউসেজ প্রাচীন ব্যবহার, সুপারস্টিশন বা কুসংস্কার, অ্যান্টিক রিলিক বা পুরাকালের ধ্বংসাবশেষ। এরপরে ইংল্যান্ডে যেরকম পপুলার অ্যান্টিকুইটি শব্দটি প্রচলিত ছিল, ঠিক ওই সময়ে জার্মানে একটা শব্দ প্রচলিত ছিল। সেই শব্দটি হচ্ছে ভস্কুন্দে। জন গটফ্রিড হেঞ্জার তিনি জার্মান ভাষায় ভোগ শব্দটি চলন করেছিলেন। তবে 1813 সালে জন ফেলিক্স ভান ক্নাফ ভস্কুন্দে শব্দটিকে লোকসংস্কৃতি চর্চার বিশেষ পরিভাষা হিসেবে ব্যবহার করেন। এবং প্রসঙ্গত উল্লেখ করি যে ভোগ শব্দটি কিন্তু ইংরেজি ফোক শব্দের সঙ্গে কিন্তু অনেকটা সাদৃশ্যপূর্ণ ছিল। ইউরোপের নৃতত্ব চর্চায় দুটি পরিভাষা ব্যবহৃত হতো। একটি হচ্ছে ভস্কুন্দে, যার অর্থ হচ্ছে ফোকলোর, এবং অন্যটি হচ্ছে ভোকারকুন্দে, যার অর্থ কিন্তু ছিল অ্যানথ্রোপোলজি। একসময় ফোকলোরকে অ্যানথ্রোপোলজির অন্তর্গত বিষয় হিসাবেই দেখা হতো। জার্মান দেশের গবেষকরা স্পষ্টতই ফোকলোর এবং অ্যানথ্রোপোলজিকে পৃথক শ্রেণীতে কিন্তু স্থান দিয়েছিলেন। এরপর পপুলার অ্যান্টিকুইটি অপেক্ষা ভস্কুন্দের যে ধারণাগত পরিসর তুলনামূলকভাবে কিন্তু একটু বিস্তৃত ছিল। ভস্কুন্দে বলতে যে বিষয়গুলিকে বোঝানো হতো সেগুলি হচ্ছে ওল্ড কাস্টম প্রাচীন সামাজিক রীতিনীতি, ওল্ড ইউসেজ প্রাচীন ব্যবহার, সুপারস্টিশন কুসংস্কার, অ্যান্টিক রিলিক পুরাকালের ধ্বংসাবশেষ এবং ট্র্যাডিশনাল ক্রাফট বা ঐতিহ্যবাহী কারুশিল্প। এরপর আমরা ফোকলোর শব্দটির পরিভাষা সম্পর্কে একটু জেনে নেব। পপুলার অ্যান্টিকুইটি এবং ভস্কুন্দের পরিভাষা দ্বয়ের ধারাপথে নতুন তাৎপর্য ঋদ্ধ হয়ে ফোকলোর শব্দটির উদ্ভব ঘটল 1846 সালে। উইলিয়াম জন থমস 1846 সালে দ্য অ্যাথেনিয়ান পত্রিকায় 22 আগস্ট সংখ্যায় ফোকলোর পরিভাষাটি প্রথম ব্যবহার করেন। সেই সময় জন স্কিভলে হেনরি দ্য অ্যাথেনিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর আমরা দেখে নেব লোকসংস্কৃতির সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো দিক। প্রথমেই যে দিকটার কথা বলবো সেই দিকটা হচ্ছে এডওয়ার্ড মারিয়া লিচ তার সম্পাদিত এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোকলোর, মাইথোলজি অ্যান্ড লেজেন্ডস, যেটা 1949 সালে প্রকাশিত হয়েছিল। এটা একটা এনসাইক্লোপিডিয়া ছিল। এই কোষ গ্রন্থে 21টি সংজ্ঞার কথা উল্লেখ করেছেন এডওয়ার্ড মারিয়া লিচ। এবং ফ্রান্সিস লি আর্টলে একটি প্রবন্ধে সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে কতগুলো মুখ্য শব্দ বা কিওয়ার্ড পেয়েছিলেন, সেগুলো কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন সংজ্ঞায় স্থান পেয়েছে। সেইগুলো কি কি? সেই কিওয়ার্ডগুলো হচ্ছে ওরাল, ট্র্যাডিশন, ট্রান্সমিশন, কমিউনাল ইত্যাদি। এইরূপ যে শব্দভিত্তিক বিশ্লেষণ, সেই শব্দভিত্তিক বিশ্লেষণ দ্বারা তিনি যা বলতে চেয়েছেন তা যদি আমরা সূত্রাকারে আলোচনা করি, তাহলে আমরা যে বিষয়গুলি লোকসংস্কৃতি সম্পর্কে পাই সেই বিষয়গুলি হচ্ছে লোকসংস্কৃতি হলো ঐতিহ্য নির্ভর। লোকসংস্কৃতি মৌখিকভাবে বা হাতে কলমে পুরুষানুক্রমে প্রভাবিত হয়, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেটা ধারাবাহিকভাবে প্রভাবিত হয়। লোকসংস্কৃতির উদ্বর্তন শক্তি রয়েছে,
লোকসংস্কৃতি গোষ্ঠী বা সমষ্টি মনের ফসল, অর্থাৎ এখানে একটা গোষ্ঠীবদ্ধ মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনের কথা, গোষ্ঠীবদ্ধ মানুষের যে জীবনযাত্রার কথা সেটাই কিন্তু প্রকাশিত হয়। অর্থাৎ এখানে মাস পিপলের কথাই কিন্তু মূলত ফুটে উঠবে। আমাদের ধারণা, উপরের যে আমরা 5টি শব্দ বললাম সেই শব্দ অবলম্বনে লোকসংস্কৃতির সংজ্ঞা নিরূপণ করা সম্ভব। আমরা লোকসংস্কৃতির সংজ্ঞা সম্পর্কে কি বলতে পারি না, একটি সুসংহত সমাজের মানুষ পূর্বপুরুষের কাছ থেকে মুখে মুখে বা হাতে কলমে লব্ধ জ্ঞানের এবং স্বীয় অভিজ্ঞতার আলোকে ঐতিহ্য নির্ভর যা কিছু সৃষ্টি করে তাকেই আমরা লোকসংস্কৃতি বলবো। লোকসংস্কৃতি অতীত বিষয়ের হয়েও একটি জীবন্ত ধারা। রবীন্দ্রনাথ একে বলেছেন পুরাতন হয়েও চিরনূতন। পুরাতন বিষয়ের রূপান্তর, বিবর্তন এগুলো হতেই পারে এবং এই রূপান্তর বিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সেগুলি স্থান কাল পাত্রের সঙ্গে খাপ খেয়ে কিন্তু বেঁচে থাকে। মার্কিন লোকসংস্কৃতিবিদ C.F. পটার বলেছেন যে ফোকলোর ইজ এ লাইভলি ফসিল হুইচ রিফিউজ টু ডাই। লোকসংস্কৃতি জীবন্ত জীবাশ্ম এবং এর বিনাশ নেই। রুশ লোকসংস্কৃতিবিদ Y.M. সোকোলভ বলছেন ফোকলোর ইজ অ্যান ইকো অফ দ্য পাস্ট and at the same time it is the vigorous voice of the present. অর্থাৎ লোকসংস্কৃতি অতীতের প্রতিধ্বনি হয়েও বর্তমানের বলিষ্ঠ কণ্ঠস্বর, ভিগোরিয়াস ভয়েস অফ দ্য প্রেজেন্ট, বর্তমানের বলিষ্ঠ কণ্ঠস্বর, এটা বলছেন Y.M. সোকোলভ। R.V. উইলিয়ামস কি বলছেন? It means folklore is like a forest tree with its roots deeply buried in the past, but which continually put forth new branches, new leaves, new fruits. লোকসংস্কৃতি একটা বৃক্ষের মতো, এর শেকড় অতীতের গভীরে প্রথিত, কিন্তু তা ক্রমাগত নতুন শাখা, নতুন পাতা ও ফল উৎপন্ন করে চলেছে। এটা বলছেন R.V. উইলিয়ামস। L.A. হোয়াইট বলছেন ফোকলোর is a easily and readily transmitted from one individual, one generation, one age, one people or region to another by social mechanism. লোকসংস্কৃতি সামাজিক প্রক্রিয়ায় এক ব্যক্তি, প্রজন্ম, জনগোষ্ঠী, যুগ ও অঞ্চল থেকে অপর ব্যক্তি, অপর জনগোষ্ঠী, যুগ এবং অঞ্চলে সঞ্চারিত হয়। তাহলে আমরা কি দেখলাম? C.F. পটার, Y.M. সোকোলভ, R.V. উইলিয়ামস এবং L.A. হোয়াইট সবার প্রায় একই বক্তব্য। লোকসংস্কৃতি একটি প্রাচীন মৌলিক জনজাতির বা গোষ্ঠীর মানব সম্পদ যা ঐতিহ্য আশ্রিত, আবহমান বা চিরায়ত এবং ক্রমপ্রসারণশীল। আপাত বিভিন্নতা ও বৈচিত্র্য সত্ত্বেও লোকসংস্কৃতির সংজ্ঞাগুলির মধ্য থেকে আমরা মূলত 3টি মৌলিক বিষয়কে আমরা অনুধাবন করতে পারি। একটা হচ্ছে বডি অফ নলেজ, জ্ঞান সমষ্টি; মোড অফ থট, চিন্তার সমষ্টি বা চিন্তার পদ্ধতি; কাইন্ড অফ আর্ট, বিশিষ্ট শিল্পরূপ। এই ত্রিবিধ বিষয়ের দিক থেকে লোকসংস্কৃতি বিজ্ঞানীগণ অনেক ক্ষেত্রে একদিকে সমাজ পরিবেশ এবং সময়ের ব্যাপ্তি ও রূপান্তরের মাধ্যমে এবং অন্যদিকে জ্ঞানের বিষয়, চিন্তার পদ্ধতি ও বিশেষ শিল্প অভিব্যক্তি রূপে গণ্য করে লোকসংস্কৃতির সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করেছেন। এদিক থেকে ডনবেন এমস তার অনুসরণে লোকসংস্কৃতির সংজ্ঞা প্রকরণে মূল বৈশিষ্ট্যগুলোকে আমরা নিম্নলিখিতভাবে বিন্যস্ত করতে পারি। মৌল বিষয় জ্ঞানকে রাখলাম, সামাজিক অনুষঙ্গ হিসাবে আসবে সমষ্টির উত্তরাধিকার, কালগত ব্যাপ্তি হবে সুপ্রাচীন এবং বিবর্তনের মাধ্যম হবে মৌখিক ধারা বা অনুকরণ। চিন্তার ক্ষেত্রে কি আসবে? সমষ্টিগত উপস্থাপনা,
কালগত ব্যাপ্তি আসবে অনুবর্তন, এবং বিবর্তনের মাধ্যম কিন্তু হবে মৌখিক ধারা। শিল্পের ক্ষেত্রে যেটা আসবে সামাজিক অনুষঙ্গ, সেখানে সমষ্টিগত সৃষ্টি এবং পুনঃসৃষ্টি ঘটবে। কালগত ব্যাপ্তি হবে সুপ্রাচীন এবং বিবর্তনের মাধ্যম হবে মৌখিক ধারা বা অনুকরণ। বিভিন্ন সময়ে প্রদত্ত সংজ্ঞাগুলির যে প্রকৃতি পরিক্রমায় বোঝা যাচ্ছে যে লোক সংস্কৃতির সংজ্ঞাগুলো প্রধানত 4টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায় হচ্ছে প্রাচীন প্রবাহের ভগ্নাংশ, দ্বিতীয় পর্যায় হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য, তৃতীয় পর্যায়ে হচ্ছে লোকসাহিত্য তথা কথ্যশিল্প, আর চতুর্থ পর্যায়ে হচ্ছে উচ্চ সংস্কৃতির একটা বিপরীত কোটির সংস্কৃতি। ভারতীয় প্রেক্ষিতে লোকসংস্কৃতির সংজ্ঞা প্রদান করতে গিয়ে ডক্টর তুষার চট্টোপাধ্যায় বলছেন, কি বলছেন? দ্য ফোকলোর is the total creation of the life, practice and the additional pursuit of mainly collective, spontaneous and anonymous effort of an integrated society. It is fundamentally distinguished in its features more or less from the cultural effort of the so-called unsophisticated primitive society and the sophisticated one, basing mainly on tradition and independent of formal training. It is manifested in oral and gesture language, art and craft, custom and culinary, tune and melody, signal and symbol, sports and dramas, charm and cure, custom and ceremony, belief and superstition, religion and rite, affair and festival, etc. So it encases, it develops in creative process or disappears in fruitfulness, yet on the whole implanting its root it in the past and illumining the really of dynamic time in the evolutionary process. It extends its continuity in future in the interaction of social relation. অর্থাৎ তিনি কি বলছেন? তিনি বলছেন যে লোক সংস্কৃতি লোকায়ত সংহত সমাজের সমষ্টিগত প্রয়াসের জীবনচর্চা ও মানস চর্চার একটা সামগ্রিক কৃতি, যা মূলত তথাকথিত আদিম সমাজের অমার্জিত সাংস্কৃতিক প্রয়াস এবং অগ্রবর্তী সমাজ সুমার্জিত বিদগ্ধ সংস্কৃতি অপেক্ষা কম বেশি স্বকীয় বৈশিষ্ট্য স্বতন্ত্র, শিক্ষাগত অতি প্রযত্ন নিরপেক্ষ, প্রধানত ঐতিহ্যাশ্রয়িত বাকভাষা, অঙ্গভাষা, কারুকলা, চারুকলা, পোশাক পরিচ্ছদ, রান্নাবান্না, সুর, ছন্দ, ক্রীড়া, অভিনয়, ঔষধ, তুকতাক, প্রথা, উৎসব, বিশ্বাস, সংস্কার, ধর্মানুষ্ঠান, মেলা, পার্বণ ইত্যাদিতে অভিব্যক্ত এবং ক্ষেত্রানুসারে সৃষ্টিশীল সক্রিয়তায় মূর্ত বা বিস্তৃতিতে অবলুপ্ত হলেও সামগ্রিকভাবে সামাজিক সম্বন্ধবাদের সচলতায় আদিম সমাজের হারানো অতীতের মূল প্রথিত করে বিবর্তনের ধারায় চলমান কালের সত্ত্বে উদ্ভাসিত হয়ে আগামী দিনের বাতাবরণে সম্প্রসারিত হয়। ব্যাপক এবং গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি যে সংজ্ঞাগুলি আমরা পেলাম, সেই সংজ্ঞাগুলি প্রায়শই একক রূপে লোকসংস্কৃতির যথার্থ সংজ্ঞা নির্দেশে স্বয়ংসম্পূর্ণ নয়। লোকসংস্কৃতির যে প্রচলিত সংজ্ঞাগুলি অনেক ক্ষেত্রেই বিচ্ছিন্নভাবে লোকসংস্কৃতির বিভিন্ন দিক ও বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে বা পরস্পরের পরিপূরকতা করে, কিন্তু প্রায়শই লোকসংস্কৃতির সামগ্রিক প্রকৃতি নির্দেশ বা সংজ্ঞা নিরূপিত করে না। লোকসংস্কৃতির সংজ্ঞা নিরূপণের প্রয়াস প্রায়শই ব্যক্তিগত কারণে ব্যক্তিবিশেষের শিক্ষাগত প্রবণতা এবং ব্যক্তিগত জীবন দার্শনিকতার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। আবার অধিকাংশ ক্ষেত্রে সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে ফোককে বাদ দিয়ে লোর বা লোরকে বাদ দিয়ে ফোকের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং ঐতিহ্যানুগত্যের উপর সর্বাধিক নির্ভরতা প্রদর্শিত হয়েছে। আমরা যদি এক কথায় লোকসংস্কৃতি কী বা কোনটা লোকসমাজ সেইটা বুঝতে চাই, তাহলে আমাদের বলতে হয় যে আমরা সোসাইটির 3টে স্তর করব। সেই স্তরের একেবারে নিচে আমরা একটা যদি পিরামিড আঁকি তাহলে তার একেবারে নিচে আমরা রেখে দেব প্রিমিটিভ সোসাইটি, সমান সমান সেখানে ছিল প্রিমিটিভ কালচার। একদম
আপার স্টেজে, অর্থাৎ আমরা যে স্তরে এখন বর্তমান বিলং করছি সেটা হচ্ছে সিভিলাইজড সোসাইটি বা আরবান সোসাইটি, সেখানে হচ্ছে সিভিলাইজড কালচার বা আরবান কালচার। এই প্রিমিটিভ সোসাইটি এবং সিভিলাইজড সোসাইটির মাঝখানে যে সোসাইটিটা, সেই সোসাইটিটাই হচ্ছে ফোক সোসাইটি, এবং তার যে সংস্কৃতি সেটাই হচ্ছে ফোক কালচার। তাহলে সিভিলাইজড সোসাইটিতে কি ফোক কালচার এর নিদর্শন পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। আমরা যদি গ্রাম্য জীবনে যাই, গ্রাম্য জীবনের ক্ষেত্রে যে গোষ্ঠীবদ্ধ জীবনযাত্রা আমরা দেখব, সেখানে কিন্তু ফোক কালচার রয়েছে। নমস্কার, আজকে এ পর্যন্তই।